ওরে, কতকাল পর আজ এই অভিশপ্ত গর্তের বন্দিশালা থেকে মুক্তি পেলাম। সেই কত বছর আগে এক ওঝা আমাকে এই মাটির নিচে পুঁতে রেখেছিল। আজ শয়তানের কৃপায় সেই শিকল ছিঁড়ে আমি বাইরে এলাম। আমার কলজেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু মানুষের কাঁচা রক্ত না খেলে আমার আত্মা শান্তি পাচ্ছে না। মানুষের হাড় মটকানোর সেই মট মট শব্দ শোনার জন্য আমার কান দুটো চুলকাচ্ছে। আজ এই জঙ্গলের পথে যেই আসবে তার ঘাড়টা আমি মুড়ো ঝটার মতো মটকে দেব। যাকে পাবো তাকেই ছিঁড়ে খুঁড়ে খাবো, আর তার কলজে দিয়ে আমার এই অনেক দিনের খিদে মেটাবো। ওই তো আমার শিকার আসছে। আয় রে অভাগা মানুষ, আয় আমার মরণ পাদে পাদে। তোর জন্য আমি রাস্তার মাঝখানে এক মস্ত গর্ত বানিয়ে রেখেছি, যা তুই তোর এই মিটমিটে হারিকেনের আলোয় দেখতেই পাবি না। আজ তোর রক্ত দিয়ে আমি আমার বন্দিশালার অপমানের শোধ নেব। হায় হায়, ওরে আল্লাহ রে, আমার কি হইল রে? ভালো রাস্তা হঠাৎ করে এমন কুয়া হইয়া গেল কেমনে? ও বাজান গো, আমি তো শেষ। আমার কোমরটা বুঝি ভাঙ্গা গেল। এটা কি আল্লাহর গজব পড়ল নাকি? একটু আগেই তো রাস্তাটা ঠিক আসিল, এই গর্ত আইল গই থিকা। ও ভাই, কেরা কই আসো, আমারে বাঁচাও, আমার এই গর্ত থেকে তোলো। ওরে বাবা রে, আমারে কেউ সাহায্য করো। আমি কি আজ এই গর্তেই মইরা যামুনি? কেউ কি নাই এখানে? ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও। হা হা হা, চেঁচাও রে মানুষ, আরো জোরে চেঁচাও। তোর এই কান্নাকাটি আমার কানে গানের মতো লাগছে। তুই কি ভেবেছিস তোকে কেউ বাঁচাতে আসবে? এই গভীর জঙ্গলে আজ তোর জম ছাড়া আর কেউ নেই। তোর ওই ছটফটানি দেখে আমার কলচেটা জুড়িয়ে যাচ্ছে। ও ভাই, ওই যে উপরে কে জানি খাড়ায় রইছো। ভাইজান, আমার একটু হাত ধরে তোলো না, আল্লাহ তোমার ভালো করব। তুমি কে ভাই? কথা কাও না কেন? আমার হারিকেনটা তো ভাঙ্গা গেছে, কিচ্ছু দেহি না আন্ধারে। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? ও ভাই, আমারে বাঁচাও, দোহাই লাগে তোমার। আমার ছোট ছোট পোলাপানগুলা বাড়িতে আমার লাইগা পথ চাইয়া বইসা আছে, আমার একটু দয়া করো ভাই। আমি মানুষ নই রে বোকা মানুষ, আমি তোর মরণ। তুই তো জানিস না আমি কত বছর পর এই গর্তের বন্দিশালা থেকে ছাড়া পেয়েছি। তোকে দয়া করার জন্য আমি আসিনি, তোকে নরকে পাঠানোর জন্য এসেছি। তোর ঘাড়টা মটকানোর জন্য আমার হাত দুটো নিস্পিস করছে। আজ এই জঙ্গল তোর রক্তে লাল হবে। ওরে মাগো, এটা তো মানুষ না, এটা তো জ্যান্ত ভূত। ওরে আল্লাহ, তুমি আমারে রক্ষা করো, আমি তো কোনো দোষ করি নাই। ও ভূতনি বুঝি, আমারে ছাইড়া দাও, আমি আর কোনোদিন এই জঙ্গল দিয়ে হাঁটুম না, আমারে মাফ কইরা দাও। ওরে বাবারে, আমার এই আজরাইলের হাত থেকে বাঁচাও। কেরা আছো গো, বাঁচাও বাঁচাও। কেউ আসবে না রে জয়নাল, কেউ আসবে না। এই জঙ্গল এখন আমার রাজত্ব। তুই যত চিৎকার করবি আমার তত আনন্দ হবে। এখন তৈরি হ, তোর জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। আজ তোকে মেরেই আমি আমার এই নতুন যাত্রার শুরু করব। আল্লাহ গো, তুমি আমারে বাঁচাও, এই ডাইনি তো আমারে খাইয়া ফেলবো। কেউ আইসা আমারে রক্ষা করো, বাঁচাও বাঁচাও। ওরে বাবারে, মারে, জয়নালাই শেষ। ও ভূতনি খালা, আমারে খাইও না গো, আমার বাড়ির ছোট ছোট বাচ্চা আছে, আমারে কেউ বাঁচাও। তোর মরণ আজ আমার হাতেই লেখা। জয়নাল, তোর ওই গরম রক্ত আজ আমার তৃষ্ণা মেটাবে। আয়, জমের কাছে যাওয়ার জন্য তৈরি হ। এখন দেখ আমার রূপ আর তোর ধ্বংস। সজল আর মায়া, তোমাদের আজ এখানে ডাকার পেছনে বিশেষ একটা কারণ আছে। আমাদের এই গোপন সংস্থা থেকে আমরা অনেক কঠিন মিশনে কাজ করেছি, কিন্তু এবারের কাজটা একটু অন্যরকম। তোমরা নিশ্চয়ই জানো যে শহরের বাইরের ওই পুরনো জঙ্গলটা নিয়ে ইদানিং খুব আতিপাতি কথা হচ্ছে। লোকমুখে শোনা যাচ্ছে সেখানে নাকি নতুন কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে। আমি খবরটা শুনেছি উকিল সাহেব। গ্রামের মানুষেরা বলছে ওই রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তারা আর ফিরে আসছে না। বিশেষ করে জয়নাল নামের এক লোক গত 2 দিন ধরে নিখোঁজ। লোকে বলছে ওই জঙ্গল এখন জ্যান্ত কবরের মতো হয়ে গেছে। কিন্তু আমাদের কি সত্যি ওখানে যাওয়া জরুরি? হ্যাঁ মায়া, জরুরি। কারণ আমরা সাধারণ কোনো গোয়েন্দা সংস্থা নই। আমাদের কাজই হলো যেখানে মানুষ অসহায় সেখানে সত্য খুঁজে বের করা।
জয়নাল নিখোঁজ হওয়ার আগে এক পথচারী নাকি এক বিকট নারী কণ্ঠের অট্টহাসি শুনেছে। ওই জঙ্গল অনেক পুরনো অভিশাপ বয়ে বেড়াচ্ছে। আমার কাছে তথ্য আছে যে বহু বছর আগে এক শক্তিশালী ওঝা এক রক্তপিপাসু ডাইনিকে সেখানে বন্দী করে রেখেছিল। এখন কোনোভাবে সেই বন্দিশালা ভেঙে গেছে। আপনি বলতে চাইছেন ওই ডাইনি আবার ফিরে এসেছে? এসব কি আসলেও সম্ভব উকিল সাহেব? আমি তো ভেবেছিলাম ওসব সেফ গ্রামের মানুষের বানানো গপ্প। ভূত প্রেত দিয়ে কি আর দেশ চলে? আমাদের কাছে উন্নত প্রযুক্তি আছে, অস্ত্র আছে। একটা ভূত সামলানো কি এতই কঠিন? সজল, তুমি সবকিছুকে এত হালকাভাবে নিও না। অতি প্রাকৃত শক্তিকে কেবল অস্ত্র দিয়ে আটকানো যায় না। উকিল সাহেব যেহেতু আমাদের ডেকেছেন, তার মানে পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনি কি আমাদের নির্দিষ্ট কোনো লোকেশনের কথা বলবেন? ঠিক বলেছ মায়া। ওই জঙ্গলে মাঝ বরাবর একটা পুরনো বটগাছ আছে। তার পাশেই নাকি একটা গভীর গর্ত তৈরি হয়েছে। জয়নাল সেখানেই শেষবার ছিল বলে ধারণা করা হচ্ছে। তোমাদের কাজ হলো আজ রাতেই সেখানে যাওয়া। জয়নাল যদি বেঁচে থাকে তাকে উদ্ধার করা, আর যদি দেরি হয়ে যায় তবে ওই ডাইনিকে আবার বন্দী করার ব্যবস্থা করা। মনে রেখো, সাধারণ মানুষের নিরাপত্তা এখন তোমাদের হাতে। ঠিক আছে, মিশন যখন নিতেই হবে তখন পেছাবো না। কিন্তু ওই জঙ্গলে ঢোকার আগে আমাদের বিশেষ কিছু কি সাথে নিতে হবে? কারণ আমি তো আর মন্ত্র পড়ে ভূত তাড়াতে পারবো না। আমার কাছে আমার আধুনিক পিস্তল আর টর্চ লাইট আছে। এটাই কি যথেষ্ট নয়? পাগল হয়েছ সজল? পিস্তল দিয়ে কি ছায়া আর মায়ার সাথে লড়াই করা যায়? উকিল সাহেব, আপনি কি আমাদের বিশেষ কোনো মন্ত্রপুত অস্ত্র বা তুকতাক কিছু দেবেন না? কারণ আমরা একটা ডাইনির সাথে লড়াই করতে যাচ্ছি, যে কিনা মানুষের হাড় মটকানোর নেশায় মত্ত। আমি জানি তোমরা সাহসী, তাই তোমাদের জন্য আমি বিশেষ কিছু ব্যবস্থা রেখেছি। মায়া, তোমার ব্যাগে এক বোতল পবিত্র জল আর বিশেষ ধূপকাঠি আছে, যা ওই ডাইনির দৃষ্টিভ্রম তৈরি করবে। আর সজল, তোমার গলার লকেটে একটা বিশেষ পাথর দেওয়া আছে, যা তোমাকে ডাইনির সম্মোহন থেকে বাঁচাবে। ওই ডাইনি কিন্তু সরাসরি সামনে আসবে না, সে নানা রকম ছলাকলা করবে। মায়া শোনো, আমাদের কিন্তু খুব সাবধানে পা ফেলতে হবে। উকিল সাহেব যখন বলছেন তখন বিপদ আছেই। আমি জয়নালের গর্তের কথা ভাবছি। যদি আমরাও ওই গর্তে পড়ে যাই তখন কি হবে? আমাদের কাজই তো গর্তে নেমে লড়াই করা সজল। জয়নাল হয়তো এখনও ওখানে ছটফট করছে। আমরা যদি ভয় পেয়ে ঘরে বসে থাকি, তবে সংস্থা আমাদের কেন পুষছে? উকিল সাহেব, আমরা প্রস্তুত। আপনি শুধু আশীর্বাদ করুন যাতে আমরা জয়নালকে ফিরিয়ে আনতে পারি। আমার পূর্ণ সমর্থন তোমাদের সাথে আছে। মায়া আর সজল, মনে রাখবে তোমাদের সংস্থার মান সম্মান এবার তোমাদের হাতে। ওই ডাইনি অনেক দিন পর মানুষের রক্তের স্বাদ পেয়েছে, তাই সে খুব হিংস্র হয়ে থাকবে। জঙ্গলটা অনেক বড়, একবার যদি পথ হারিয়ে ফেলো তবে ফেরা মুশকিল হবে। আমি ম্যাপটা মুখস্থ করে নিয়েছি। আমরা ওই বট গাছের কাছে গিয়ে আগে পরিবেশটা দেখব। যদি জয়নালের কোনো চিৎকার শুনি তবে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ব। মায়া, তুমি কি তৈরি? রাত কিন্তু বাড়তে শুরু করেছে, আর জঙ্গলে রাত মানেই বিপদ। আমি পুরোপুরি তৈরি। আমার কাছে সব সরঞ্জাম আছে। জয়নালকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে। ওই গরিব মানুষটার পরিবার বাড়িতে কান্নাকাটি করছে। ডাইনি হোক আর শয়তান হোক, আমরা আজ দেখে ছাড়ব। চমৎকার সাহস। তোমরা বেরিয়ে পড়ো। আমি এখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে তোমাদের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করব। যদিও ওই ঘন জঙ্গলে সিগন্যাল খুব একটা কাজ করে না। কোনো বিপদ বুঝলে পিছপা হবে না। শুভকামনা তোমাদের জন্য। চলুন মায়া, আর দেরি করে লাভ নেই। আজ রাতে এক বড় যুদ্ধ হতে চলেছে। মায়া, লাইব্রেরির ওই পুরনো ফাইলগুলো পড়ে আমার মাথাটা পুরো জ্যাম হয়ে গেছে। তুমি কি সত্যি বিশ্বাস করো যে একবিংশ শতাব্দীতে এসে আমাদের একটা জ্যান্ত ডাইনির মোকাবিলা করতে হবে? উকিল সাহেব যেভাবে ফাইলগুলো আমাদের সামনে ধরলেন, মনে হচ্ছিল কোনো সিনেমার স্ক্রিপ্ট পড়ছি। কিন্তু জয়নালের নিখোঁজ হওয়ার ঘটনাটা তো আর সিনেমা না, বাস্তব। সজল, তুমি সবসময় যুক্তি দিয়ে সবটা বিচার করতে চাও, কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা যুক্তির বাইরে। লাইব্রেরির ওই হলদে হয়ে যাওয়া কাগজগুলোতে স্পষ্ট লেখা আছে যে এই জঙ্গলের নিচে একটা অন্ধকার জগৎ আছে। ওটা কোনো সাধারণ গর্ত ছিল না, ওটা ছিল একটা জেলখানা। ওখান থেকে যেহেতু সে মুক্তি পেয়েছে, তার মানে সে এখন অনেক বেশি শক্তিশালী। আমাদের হাতে সময় খুব কম। আমি ভাবছি জয়নালের কথা। লোকটা তো কোনো দোষ করেনি, স্রেফ ভুল সময়ে ভুল জায়গায় ছিল। এখন সে ওই গর্তের ভেতর কোন অবস্থায় আছে কে জানে। ডাইনিটা যদি তাকে মেরেই ফেলে তবে আমরা ওখানে গিয়ে শুধু হাড়গোড় পাব। উকিল সাহেব আমাদের ওপর অনেক বড় ভরসা করেছেন, কিন্তু আমার কেন জানি হাত পা কাঁপছে। সজল, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয়টাকে জয় করতে হবে। তুমি খেয়াল করেছ লাইব্রেরির শেষ পাতায় কী লেখা ছিল? ডাইনিটা নাকি মানুষের মনের ভয় দিয়ে নিজের শক্তি বাড়ায়।
তুমি যত বেশি ডরাবে সে তত বেশি শক্তিশালী হবে। তাই জঙ্গলে পা দেওয়ার আগেই মনকে শক্ত করো। আমরা শুধু জয়নালকে বাঁচাতে যাচ্ছি না, আমরা ওই পুরো এলাকাটাকে অভিশাপমুক্ত করতে যাচ্ছি। তুমি ঠিকই বলেছ। আসলে একা থাকলে হয়তো আমি ভুলেই যেতাম আমরা কিসের বিরুদ্ধে লড়ছি। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা যখন ওই গর্তের কাছে পৌঁছাবো তখন আমাদের প্রথম পদক্ষেপ কি হবে? আমি তো ভাবছি আমার ড্রোনটা সাথে নেব। ওটা দিয়ে ওপর থেকে গর্তের ভেতরটা ভালো করে দেখে নেওয়া যাবে। সরাসরি নিচে নামাটা কি ঠিক হবে? ড্রোন নেওয়াটা ভালো আইডিয়া, কিন্তু মনে রেখো এই ডাইনি অলৌকিক ক্ষমতার অধিকারী। সে হয়তো ড্রোনটাকে এক ঝাটকায় নষ্ট করে দিতে পারে। আমাদের উচিত হবে আগে চারপাশটা পর্যবেক্ষণ করা। জয়নাল যদি বেঁচে থাকে তবে সে নিশ্চয়ই চিৎকার করবে। আর আমাদের উকিল সাহেব যে লকেট আর জল দিয়েছেন ওগুলোই হবে আমাদের প্রধান রক্ষা কবচ। আচ্ছা মায়া, তুমি কি কোনোদিন এরকম কিছুর মুখোমুখি হয়েছ? মানে আগে কখনো কি কোনো অতৃপ্ত আত্মার সাথে তোমার লড়াই হয়েছে? আমি তো মূলত টেকনিক্যাল কাজগুলো করি, কিন্তু তুমি তো ফিল্ডে অনেক অভিজ্ঞ। আমাকে একটু টিপস দাও তো। ঠিক ওই মুহূর্তে যখন সে সামনে আসবে তখন আমি কি করব? শোনো সজল, যখন সে সামনে আসবে তখন তোমার চোখের ওপর নিয়ন্ত্রণ রাখবে। সে তোমাকে নানা রকম বিভ্রম দেখাবে। হয়তো দেখাবে তোমার খুব আপন কেউ বিপদে পড়েছে, অথবা জয়নাল হাত বাড়িয়ে ডাকছে। কিন্তু যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি ততক্ষণ এক পাও নড়বে না। সবসময় আমার সাথে থাকবে। আমরা একে অপরের ছায়া হয়ে থাকব। ঠিক আছে, আমি তোমার কথা মেনে চলব। লাইব্রেরি থেকে বের হওয়ার সময় আমি এক গাদা মোমবাতি আর দেশলাই নিয়েছি। যদি আমাদের টর্চ কাজ না করে তবে আগুনের আলো কাজে লাগতে পারে। তুমি কি জানো, প্রাচীন পুঁথিতে লেখা আছে যে ডাইনিরা আগুনকে খুব ভয় পায়। বিশেষ করে পবিত্র কোনো তেলের প্রদীপ হলে আরও ভালো হতো। আগুনের বুদ্ধিটা চমৎকার, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা গভীর জঙ্গল। শুকনো পাতার ওপর আগুন লাগলে হিতে বিপরীত হতে পারে। জয়নালকে উদ্ধার করার আগেই আমরা যদি জঙ্গল জ্বালিয়ে দিই তবে সেটা বোকামি হবে। আমাদের ধীর স্থির হতে হবে। সজল, তুমি কি খেয়াল করেছো আকাশটা কেমন লাল হয়ে আসছে? রাতটা আজ একটু বেশি অন্ধকার মনে হচ্ছে। হ্যাঁ, আবহাওয়াটাও কেমন জানি গুমোট হয়ে আছে। কোনো বাতাসের শব্দ নেই, পাখির ডাক নেই। মনে হচ্ছে পুরো জঙ্গলটা ওত পেতে বসে আছে আমাদের গিলে খাওয়ার জন্য। উকিল সাহেব বলেছিলেন যে সংস্থা আমাদের সব রকম ব্যাকআপ দেবে, কিন্তু আমার মনে হচ্ছে এই লড়াইটা আমাদের দুজনেই লড়তে হবে। কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসবে না। এটাই তো আমাদের সংস্থার নিয়ম সজল। আমরা অদৃশ্য থেকে কাজ করি। যদি জয়নালকে ফিরিয়ে আনতে পারি তবে গ্রামের মানুষ ভাববে সে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে। কেউ জানবে না আমরা সেখানে গিয়েছিলাম। আর এটাই আমাদের সার্থকতা। তুমি গাড়ির চাবিটা নিয়েছো তো? আমাদের এখনই রওনা হতে হবে। চাবি আমার কাছেই আছে। মায়া, যাওয়ার আগে শেষবারের মতো জিজ্ঞেস করছি, যদি আমরা ফিরে না আসি, যদি ওই ডাইনি আমাদের ওই গর্তে আটকে ফেলে, জয়নালের মতো আমাদের পরিবারও কি সারা জীবন আমাদের পথ চেয়ে বসে থাকবে? সজল, তুমি খুব বেশি চিন্তা করছো। আমরা মরতে যাচ্ছি না, আমরা জিততে যাচ্ছি। আমাদের ওপর বিশ্বাস রাখো। জয়নালকে বাঁচানোই এখন আমাদের একমাত্র লক্ষ্য। আর ওই লাইব্রেরির তথ্যগুলো আমাদের সাথে আছে, ওটাই আমাদের ম্যাপ। চলো এবার গাড়িতে ওঠো, জঙ্গল আমাদের ডাকছে। ঠিক আছে মায়া, তোমার সাহসেই আমি সাহস পাচ্ছি। চলো আজ রাতেই এই রহস্যের শেষ দেখে ছাড়ব। জয়নাল ভাই, আপনি যেখানেই থাকেন আমরা আসছি আপনাকে উদ্ধার করতে। এই ডাইনির রাজত্ব আজ আমরা শেষ করবই। একদম ঠিক, কোনো পিছুটান নেই, শুধু সামনে এগিয়ে যাওয়া। এই মিশন আমাদের সফল করতেই হবে। সজল আর মায়া দীর্ঘ পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। রাতের নিস্তব্ধতা ভেঙে তাদের গাড়ির স্টার্ট দেওয়ার শব্দ পাওয়া যায়, আর তারা সেই অভিশপ্ত জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। মেম্বার সাহেব, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আসলে আপনার কাছে আসার আগে আমরা কিছু তথ্য জোগাড় করছিলাম। এই যে জঙ্গলটা নিয়ে গ্রামে এত শোরগোল, আমরা সরাসরি আপনার মুখ থেকে শুনতে চাই যে জয়নাল নিখোঁজ হওয়ার সময় ঠিক কী ঘটেছিল। গ্রামের লোক তো নানা কথা বলছে, কিন্তু সত্যটা কি? আরে বাজান, আপনারা শহর থেকে আইছেন এই আপদ নিয়া কথা কইতে, আমাগো তো ডরে জান যায়। জয়নাল লোকটা আসিলে একবারে সাদাসিধা। এই দিন রাইতে বাজার থেকে ফেরার পথে হঠাৎ সে নাই হইয়া গেল। তার সাথের হারিকেনটা আর ছাতাটা রাস্তার পাশে পাওয়া গেছে, কিন্তু মানুষটার কোনো নাম নিশান নাই। রাস্তার মাঝখানে নাকি একটা মস্ত গর্ত আসিল, কিন্তু পরদিন সকালে গিয়ে আমরা দেখি সব সমান, গর্তের কোনো চিহ্নই নাই। আপনারাই কন, এটা কি মানুষের কাম হইতে পারে? মেম্বার সাহেব, আমাদের একটু বুঝিয়ে বলুন,
ওই জায়গাটা কি আগেও এরকম রহস্যময় ছিল? মানে জয়নাল কি প্রথম লোক যে এই জঙ্গল থেকে নিখোঁজ হয়েছে, নাকি আগেও এমন ঘটনা ঘটেছে যা আপনারা কাউকে বলতে সাহস পাননি? আমরা লাইব্রেরির কিছু পুরনো নথিতে পড়েছি যে এই জঙ্গলে একসময় অপদেবতার বাস ছিল। মা জননী, আপনি ঠিকই ধরছেন। মুরব্বীরা কয় আজ থেকে প্রায় 100 বছর আগে এইখানে এক জবরদস্ত ওঝা আসিল। সে এক রক্তপিপাসু ডাইনিরে মাটির তলে জ্যান্ত কবর দিয়া রাখছিল। ওঝা মরার আগে কুইয়া গেছিল, যদি কোনোদিন এই মাটি কেউ খুঁড়ে বা ওই বন্ধন আলগা হয় তবে ডাইনি আবার ফিরে আসব। জয়নাল নিখোঁজ হওয়ার আগের দিন থেকে গ্রামের কুত্তাগুলি রাইতভর চিল্লাইত। আমরা ভাবছিলাম শিয়াল ডাকতাছে, কিন্তু এখন বুঝতাছি ওইটা অমঙ্গলের লক্ষণ আসিল। আপনি গর্তের কথা বলছিলেন মেম্বার সাহেব, আপনি কি নিজের চোখে ওই গর্তটা দেখেছিলেন, নাকি শুধু জয়নালের চিৎকার শুনে কেউ এসে আপনাদের খবর দিয়েছে? কারণ আপনি বলছেন সকালে গিয়ে নাকি রাস্তা একেবারে সমান দেখেছেন। এটা কিভাবে সম্ভব? মাটি কি একা একা ভরাট হয়ে গেল? ওইটাই তো বড় আজব কথা বাবা। জয়নালের ঠিক পিছনেই আসিল আমাগো গ্রামের রমিজ। সে দেখছে জয়নাল হঠাৎ কইরা মাটির তলে তলাইয়া গেল। জয়নাল তখন বিকট চিৎকার দিয়া কইছিল যে কে জানি তারে গর্তে ফালাইয়া দিছে। রমিজ যখন চিল্লাইয়া লোক জড়ো করল, ততক্ষণে পুরা জঙ্গল থেকে এক পৈশাচিক হাসির শব্দ শোনা গেল। ডরে রমিজ পালাইয়া আসছিল। সকালে আমরা যখন দলবল নিয়ে গেলাম, দেখি রাস্তা যেমন আসিল তেমনই আছে, কোনো গর্ত নাই, কোনো মাটি খোঁড়ার চিহ্ন নাই, খালি ডাইনির হাসির রেশটা এখনো বাতাসে ভাসতাছে মনে হয়। আচ্ছা মেম্বার সাহেব, জয়নাল যখন চিৎকার করছিল তখন কি সে ডাইনির কথা কিছু বলেছিল? মানে সে কি কাউকে দেখতে পেয়েছিল গর্তের ওপর দাঁড়িয়ে থাকতে? আমাদের জানা দরকার ওই ডাইনিটা দেখতে কেমন, বা সে ঠিক কি করতে চাইছে। কারণ সে জয়নালকে মারেনি, বরং তাকে গর্তে বন্দি করে রেখেছে বলেই আমাদের ধারণা। রমিজ কইছিল জয়নাল চিল্লাইয়া কইতাছে যে ওপর থেকে এক মহিলা তারে দেখা হাসতাছে। সে নাকি মানুষ না, তার চোখ দিয়ে আগুন ঝরতাছে আর নখগুলা মস্ত বড়। জয়নাল বারবার হাত বাড়াইয়া কইছে, ভাইজান আমারে বাঁচাও, ওই ডাইনি আমারে খাইয়া ফেলল। আমরা তো ডরে ওই জঙ্গলের সীমানায় পা রাখতে পারছি না। আজ জয়নাল গেছে, কাল হয়তো আমার বাড়ির কেউ যাইব। আপনারা কি পারবেন জয়নালরে ফিরায় আনতে, নাকি খালি তদন্তই করবেন? আমরা এখানে শুধু তদন্ত করতে আসিনি মেম্বার সাহেব, আমরা জয়নালকে উদ্ধার করতে এসেছি। কিন্তু জঙ্গলটা অনেক বড় আর বেশ গভীর। আপনার কি মনে হয় ওই ডাইনিটাকে কোনো নির্দিষ্ট জায়গায় নিয়ে গেছে, যেমন কোনো পুরনো বটগাছ বা ভাঙা কোনো বাড়ি? কারণ ডাইনিরা সাধারণত নির্দিষ্ট একটা সীমানার বাইরে যেতে পারে না। ওই জঙ্গলের এক্কেবারে মাঝখানে একটা বড় বটগাছ আছে বাজান। ওই গাছের গোড়াতেই নাকি ওঝা সেই ডাইনিরে বন্দি করছিল। আমার মনে হয় জয়নাল ওইখানেই আছে। কিন্তু সাবধান বাবা, ওই এলাকায় যাওয়ার পর অনেকের মাথা নাকি ঘোরে, মানুষ নিজের নাম ভুইলা যায়, চোখে অন্ধকার দেখে। আপনারা শহর থেকে আইছেন, লগে কি কোনো বন্দুক পিস্তল আছে? ওসব দিয়া কি এই ভূত মরব? সজল, তুমি শুনলে তো? মেম্বার সাহেব যা বলছেন সেটা লাইব্রেরির তথ্যের সাথে মিলে যাচ্ছে। তার মানে ওই বটগাছটাই হলো মেইন স্পট। মেম্বার সাহেব, আপনি ভয় পাবেন না, আমরা আমাদের সাথে প্রয়োজনীয় সব সরঞ্জাম নিয়ে এসেছি। কিন্তু একটা কথা, গ্রামের কেউ কি আমাদের পথ দেখিয়ে ওই বটগাছ পর্যন্ত নিয়ে যেতে পারবে? আমরা পথ চিনি না, তাই কাউকে সাথে নিলে ভালো হতো। ওরে মা গো, আপনি কি কন? গ্রামের কোনো বাপের বেটা নাই যে ওই জঙ্গল দিয়া রাইত বিরাইতে হাঁটব। মরণের ভয় কার না আছে কন? তবে জয়নালের একটা ছোট ভাই আছে, নাম তার কাসেম। সে পাগলের মতো বড় ভাইরে খুঁজতাছে। হয়তো সে আপনাদের সাথে যাইতে রাজি হইব। কিন্তু আমি বলবো আপনারা আজ রাইতে যাইয়েন না, কাল সকাল হইলে আমরা সবাই মিলা যামু। না মেম্বার সাহেব, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে হয়তো জয়নালকে আর খুঁজে পাওয়া যাবে না। ডাইনিরা রাতে বেশি শক্তিশালী থাকে এবং তারা রাতেই তাদের শিকারের কাজ শেষ করে। আমাদের আজ রাতেই যেতে হবে। আপনি শুধু কাসেমকে একটু ডেকে দিন, আমরা ওর সাথে কথা বলে দেখিও যেতে চাই কিনা। আর আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা জয়নালকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করব। আপনি গো সাহস দেখা আমার নিজেরই সাহস বাড়তাছে বাজান। ঠিক আছে, আমি কাসেমরে ডাক দিতাছি। তবে একটা কথা মনে রাখেন, জঙ্গল থেকে যদি কোনো বাঁশির সুর শোনেন বা কোনো সুগন্ধি পান, তবে ভুলে ওইদিকে পা বাড়াইবেন না। ডাইনি মাইন ছেড়ে ভোলাইবার লাইগায় এইসব চালাকি করে। আল্লাহ যেন আপনি গো সহায় থাকে। ধন্যবাদ মেম্বার সাহেব, আপনার দেওয়া এই তথ্যগুলো আমাদের অনেক উপকারে আসবে। সজল, তুমি রেডি হয়ে নাও, কাছে মেলে আমরা আর সময় নষ্ট করব না। জয়নাল ভাইয়ের সময় কমে আসছে, আমাদের দ্রুত ওই অভিশপ্ত বটগাছের কাছে পৌঁছাতে হবে। আমি তৈরি মায়া। মেম্বার সাহেব, আপনি কাসেমকে জলদি পাঠান। রাতটা বেশ গভীর হচ্ছে, আর জঙ্গলের ভেতর ওই ডাইনি হয়তো তার উল্লাস শুরু করে দিয়েছে। আমাদের এই লড়াইটা জিততেই হবে। আচ্ছা বাজান, আমি এখনই লোক পাঠাইতাছি, আপনারা সাবধানে যাইয়েন। ওই ডাইনি যেন আর কারোর ক্ষতি না করতে পারে, এই দোয়াই করি। মায়া, এই পুরনো বাড়িটার সামনে এসে আমার বুকের ভেতরটা কেমন জানি কেঁপে উঠছে। দেখেছ, বাড়ির চারপাশটা কেমন হাড় কাঁপানো নিস্তব্ধ হয়ে আছে।
ওই বড় গাছটার নিচে তাকাও, মনে হচ্ছে কতগুলো কঙ্কাল ওখানে পড়ে আছে। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। সজল, ভয় পেলে চলবে না। আমরা জানি এখানে এক ভয়াবহ অশুভ শক্তি বাস করছে। এই পুরনো বাড়ির প্রতিটা ইটে যেন মৃত্যুর গন্ধ লেগে আছে। তুমি তোমার লকেটটা বের করো, আর আমি পবিত্র জলটা রেডি রাখছি। আমার মনে হচ্ছে সে আমাদের চারপাশেই আছে, শুধু মোক্ষম সময়ের অপেক্ষায় ওত পেতে বসে আছে। তুমি ঠিকই বলেছ মায়া। হঠাৎ করে বাতাসটা কেমন ভারী হয়ে গেল, আর পচা মাংসের গন্ধে দম আটকে আসছে। মায়া, ওই দেখো, গাছটার আড়াল থেকে কে যেন উঁকি দিচ্ছে। ওটা কি কোনো মানুষ নাকি অন্য কিছু? ওরে আল্লাহ, ওর চোখগুলো তো একদম আগুনের গোলার মতো জ্বলছে। হা হা হা, তোরা এসেছিস তবে? তোদের সাহস তো কম নয় যে তোরা এই রক্তমুখী আস্তানায় পা রেখেছিস। তোদের মতো কত সাহসী মানুষকে আমি এই পুরনো বাড়ির সামনে জ্যান্ত কবর দিয়েছি, তার কোনো হিসেব নেই। আজ তোদের হাড় আমি মটমট করে চিবিয়ে খাবো, আর তোদের গরম রক্ত দিয়ে আমার এই 100 বছরের তৃষ্ণা মেটাবো। তোদের কেউ আজ বাঁচাতে পারবে না। তোর অশুভ রাজত্ব আজ শেষ হবে পিশাচি। তুই ভেবেছিস তোর এই ছলাকলা দিয়ে আমাদের ভয় দেখাবি? তুই জানিস না আমরা কার শক্তি নিয়ে এখানে এসেছি। সজল, আর দেরি করো না, এখনই শুরু করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। থাম, ওরে থাম তোরা, এসব কি পড়ছিস? আমার কান দুটো যেন কেউ ছিঁড়ে ফেলছে। আমার সারা গায়ে বিষাক্ত আগুনের জ্বালা শুরু হয়েছে। থাম বলছি। তোরা জানিস না আমি এই জঙ্গলের সবথেকে শক্তিশালী ডাইনি। আমি তোদের নিঃশ্বাস বন্ধ করে দেব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোর কোনো হুমকিতে আমরা ডরাই না। পবিত্র কালামের শক্তিতে তোর এই মায়াজাল আজ ছাই হয়ে যাবে। সজল, সূরা জিনের আয়াতগুলো শুরু করুন। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। ওরে মরে গেলাম, আমার হাত পা গলে যাচ্ছে, আমার সারা শরীরে কে যেন গরম তেল ঢেলে দিচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মাফ করে দে তোরা। আমি আর কোনো দিন কোনো মানুষের ক্ষতি করব না। আমি শেষ হয়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। তোর মতো রক্তপিপাসু ডাইনির কোনো ক্ষমা নেই। তুই এতদিন নিরপরাধ মানুষের ঘাড় মটকে আনন্দ পেয়েছিস, আজ তোর নিজের ধ্বংস দেখ। সজল, আরও জোরে পড়ুন, ওকে আর এক মুহূর্ত সময় দেওয়া যাবে না। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شتتا। ওরে আল্লাহ, আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছি, আমার অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে, আমি আর থাকতে পারছি না, আমি মরে যাচ্ছি। মাফ করো, আমি শেষ। মায়া, দেখো, ও ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। ওর পৈশাচিক চিৎকারটা কেমন স্তিমিত হয়ে এলো। আলহামদুলিল্লাহ, শয়তানি শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই পুরনো বাড়ি আর জঙ্গলের মায়াজাল কেটে গেছে। হ্যাঁ সজল, ভোরের প্রথম আলো ফুটছে, আর কোনো ভয় নেই। এই রক্তপিপাসু ডাইনি আর কোনো দিন কারো প্রাণ নিতে পারবে না। আমরা সফল হয়েছি। চলো মায়া, এই অভিশপ্ত জায়গা ছেড়ে এখন আমাদের ফেরার সময় হয়েছে। সত্যের জয় হয়েছে আর অন্ধকারের বিনাশ হয়েছে। ঠিক বলেছ সজল, চলো বেরিয়ে যাই।